কোয়ান্টাম সংখ্যার উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাসের তিনটা নীতি আছে। কয়টা নীতি আছে ইলেকট্রন বিন্যাসে? তিনটা নীতি। প্রতি বছর কোশ্চেন আসে, খুবই ইম্পর্টেন্ট, অনেকে আমরা ভুল করি। ইলেকট্রন বিন্যাসের নীতি আছে তিনটা। একটাকে বলি আমরা আউটবাউ নীতি, একটাকে বলি আমরা হুন্ডের নীতি, একটাকে বলি আমরা পাউলির বর্জন নীতি। ফার্স্ট কোশ্চেন, আউটবাউ কি? তো তোমরা অনেকে মনে হয় আউটবাউ মনে করতেছো বিজ্ঞানীর নাম। মনে রাখবো কেমিস্ট্রিতে একটা মাত্র নীতি আছে যেটা হচ্ছে বিজ্ঞানীর নাম নয়। আউটবাউ হচ্ছে জার্মান শব্দ। আউটবাউ জার্মান শব্দ, নট সায়েন্টিস্ট নেম। আউটবাউ জার্মান শব্দ। আউটবাউকে যদি ইংলিশে কনভার্ট করি তার মানে দাঁড়ায় বিল্ডিং আপ। বিল্ডিং আপ বাংলায় নিচ হতে উপরে ওঠা। নিচ হতে উপরে ওঠা। কে নিচ হতে উপরে উঠবে? ইলেকট্রন। তার মানে ইলেকট্রনের নিচ হতে উপরে ওঠা, এই নীতিটাকে বলি আমরা আউটবাউ নীতি। আউটবাউ নীতির মূল কথা হচ্ছে তিনটি, আমি লিখলাম না, মুখেই বলতেছি। আউটবাউ নীতির মূল কথা কয়টি? তিনটি। ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি অরবিটালে যাবে। 2 নম্বর কথা, নিম্ন শক্তি অরবিটালকে পূর্ণ করবে, তারপর ইলেকট্রন উচ্চ শক্তি অরবিটালে যাবে। তা আউটবাউ নীতির মূল কথা কয়টি? তিনটি। ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি অরবিটালে যাবে, নিম্ন শক্তি অরবিটালকে পূর্ণ করবে, তারপর ইলেকট্রন উচ্চ শক্তি অরবিটালে যাবে, একে আউটবাউ নীতি বলে। তোমরা 9-10 থাকতে এরকম পড়ছো 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 6s 6p 7x। তোমাদের মনে রাখার জন্য বা মনে করিয়ে দেওয়ার জন্য আমি এটা লিখলাম। আশা করি তোমরা সবাই এটা জানো, তারপর লিখলাম যেন কোশ্চেন আসলে অবশ্যই এখান থেকে পারো। এটাই তো আউটবাউ নীতি নাকি? তার মানে যেটা প্রথমে কাটা যায় তার শক্তি কম, যেটা শেষের দিকে কাটা যায় তার শক্তি তত বেশি। তার মানে 1s এর শক্তি কম, সবার শেষে কাটা গেছে কি 7s, তার মানে এর শক্তি সবচেয়ে বেশি। তা আউটবাউ নীতি আর এক নাম আমরা বলতে পারি n+l নীতি। n+l নীতি। অরবিটালের শক্তি কম না বেশি আমরা কিভাবে বুঝবো? অরবিটালের শক্তি নির্ণয় করার সূত্র হচ্ছে n+l। এই জন্য আমরা বলি আউটবাউ নীতি আর এক নাম n+l রুল বা n+l নীতি। সাপোজ আমরা বললাম 2p ভার্সেস 3d, কার শক্তি কম বেশি? বিভিন্ন সময় দেখা যায় খেলা হয়, রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা, সেরকম আমরা দিলাম এখানে ভার্সেস করে 2p ভার্সেস 3d। দুইজন ব্যক্তির মধ্যে মারামারি করতে দেই যদি আমরা, একজন মাটিতে শুয়ে আছে একজন দাঁড়িয়ে আছে, তার মানে বুঝতেছো যে মাটিতে শুয়ে আছে প্রচন্ড মার খাইছে। দুইটা অরবিটালের মধ্যে শক্তি কম বেশি আমরা কিভাবে বুঝবো? এটা নির্ণয় করার সূত্র হচ্ছে n+l। 2p ভার্সেস 3d। আরেকটা দিলাম যে 4p ভার্সেস 4f, কার শক্তি কম বেশি? এটা দেখা ছাড়া তাহলে আমরা কিভাবে বের করবো? n+l। l এর মান 0 1 2 3। 0 মানে s, 1 মানে p, 2 মানে d, 3 মানে কি f। তাহলে এখানে প্রথম কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে 2, p আছে এই জন্য 1, তাহলে কত হবে? 3। 3d মানে 3, d মানে কত? l এর মান কত হয়? 2, তো 5। কার শক্তি কম? 2p শক্তি কম, তাহলে ইলেকট্রন প্রথমে কোথায় যাবে? 2p তে যাবে। কেন? আউটবাউ নীতি বলছে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি অরবিটালে যাবে। যদি এটা বের করি তাহলে 4, p মানে কত? 1, তাহলে 5, 4, f মানে কত? 3, তাহলে কত হবে? 7। কোথায় যাবে? 4p তে যাবে। যদি এভাবে বলতাম যে 2p ভার্সেস 3s, তাহলে কি হবে? n+l তাহলে 2 + 1 3, 3 + 0 3। দেখো শক্তি কিন্তু সমান হয়ে গেছে। এই জায়গায় অনেকে ভুল করে, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন শক্তি ভিন্ন হবে, যার শক্তি কম ইলেকট্রন তাতে আগে প্রবেশ করবে। কেন নিম্ন শক্তি অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে? কারণ শক্তির সাথে স্থায়িত্বের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। শক্তির সাথে স্থায়িত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তোমার যত টাকা পয়সা থাকবে, যত শক্তি বেশি থাকবে, তুমি তত অস্থির প্রকৃতি হয়ে যাবে। মানে নিম্ন শক্তি স্তরের এনার্জি কম। এনার্জি কম মানে তার স্টেবিলিটি বেশি। আর পৃথিবীর সবাই কি হতে চায়? স্থিতিশীল হতে চায়। এই জন্য আউটবাউ নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে কোথায় যায়? নিম্ন শক্তি অরবিটালে যায়, কারণ নিম্ন শক্তি অরবিটালে শক্তি কম, স্থায়িত্ব বেশি। কিন্তু যদি এরকম আছে 2p ভার্সেস 3s,
দেখা গেল উভয় শক্তি কি সমান, সেক্ষেত্রে আমরা কি করব, আরো একটা এক্সাম্পল দিই যে 4s ভার্সেস 3p। দেখো 4 + 0 4, 3 + 1 4, তার মানে দেখতেছো একাধিক অরবিটালের শক্তি এরকম সমান হতে পারে। তাহলে শক্তি সমান হলে আমরা কি করব, আমরা যদি দেখি এরকম শক্তি সমান হয়ে গেছে, যখন n + l এর মান সমান, সেক্ষেত্রে যার n এর মান ছোট ইলেকট্রন তাতে আগে প্রবেশ করবে, ইলেকট্রন তাতে আগে প্রবেশ করবে। তো দেখো খেয়াল করে 2p এর ক্ষেত্রে আমরা n এর মান কত, এটা হচ্ছে n এর মান, পরেরটা হচ্ছে l এর মান, এটা n এর মান, এটা l এর মান। তাহলে n এর মান কার বেশি, এটার ক্ষেত্রে বেশি বলছে যখন n + l এর মান সমান হবে যার n এর মান ছোট। তাহলে n এর মান ছোট, এখানে 2, এটা 3, তাহলে এটাতে আগে যাবে। তাহলে 4s ভার্সেস 3p, এটা n এর মান কত 4, এটা n এর মান কত 3, তাহলে কোথায় যাবে, তাহলে যাবে হচ্ছে এই 3p তে যাবে। আশা করি বুঝতে পারছো। হুন্ডের নীতি, হুন্ড না কিন্তু হুন্ডের নীতি, হুন্স প্রিন্সিপাল বলি, হুন্স ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। হুন্ডের নীতি কি তোমরা বলতে পারবে? হুন্ডের নীতি, হুন্ডের নীতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি স্টুডেন্টদেরকে বলি যে যেখানেই ব্যতিক্রম সেখানেই হচ্ছে হুন্ডের নীতি। হুন্ডের নীতি কি আমি একটু লিখে দিই তোমাদের জন্য। সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে, সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে, সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে বা অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম মানে বিজোড় লিখে দিলাম সিঙ্গেল, যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকতে পারে। এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন, একইমুখী হবে। সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে বা প্রবেশ করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকতে পারে। এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন একইমুখী হবে। এখানে যে কথাটা বলছে তোমরা বুঝতে পারছো কিনা, অনেকের কাছে হয়তো বা হিব্রু মনে হচ্ছে যে কি বলতেছেন স্যার। এখানে একটা কথা, সমশক্তি সম্পন্ন অরবিটাল, সমশক্তি সম্পন্ন অরবিটাল মানে কি তোমাদেরকে বললাম 2p 3d 4f, এগুলো কি বলতো, তোমরা নিঃসন্দেহে বলে ফেলছো যেগুলো অরবিটাল হবে, এগুলো কিন্তু অরবিটাল নয়, এগুলো হচ্ছে উপশক্তি স্তর। কি বললাম, এগুলো উপশক্তি স্তর, সাবসেল। তোমরা মনে হয় অনেকে এখন টেনশন করতেছে কি বলেন স্যার, এগুলো তো অরবিটাল, আমরা ছোটবেলা থেকে পড়তেছি 2s অরবিটাল 2p অরবিটাল, এগুলো একটা অরবিটাল না, এগুলো কি উপশক্তি স্তর। তাহলে অরবিটাল কোনটা, তো অরবিটাল কোনটা হবে, দেখো পি কে তোমরা কিন্তু এভাবে লিখেছো 2px 2py আর 2pz লিখেছো না, বা ডির ক্ষেত্রে 5টা আছে 3dx হয় 3dyz z বা 3dx² মানে y², 3dz² লিখছো না এরকম। তার মানে এগুলো হচ্ছে অরবিটাল, এগুলো কি অরবিটাল, আর 2p হচ্ছে সাবসেল। তাহলে কখন আমরা সাবসেল বলবো, তোমরা এই যে লিখছো 2p 3d 4 আমরা দেখবো যার সংকেতে দুটা কোয়ান্টাম সংখ্যা আছে, একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটা মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। যার সংকেতের ভেতর দুইটা কোয়ান্টাম সংখ্যা আছে n এবং l, তাকে বলা হয় সাবসেল। যার সংকেতের ভেতর তিনটা কোয়ান্টাম সংখ্যা, এটা মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস বোঝায় m, n l m n l m, এটাকে বলা হয় অরবিটাল। তার মানে যেখানে তিনটা কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে সেটাকে বলা হয় অরবিটাল,
আর যেখানে দুইটা কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে সেটা বলা হয় উপশক্তি স্তর বা সাবসেট। তার মানে বুঝতে পারছো যে উপশক্তি স্তরের জন্য কার নীতি বলতো? আহ্বায়ক নীতি হচ্ছে উপশক্তি স্তরের জন্য, যখন শক্তির পার্থক্য থাকবে। আর এখানে বলছে সমশক্তি অরবিটাল। তার মানে আমরা যদি এই তিনটা অরবিটালের শক্তি বের করি n প্লাস এল n প্লাস এল n প্লাস এল করে, তাহলে কি হবে? আমরা জানি এল এর মান 0 1 2 3 হলে এস পি ডি এফ হয়, এটা আমরা জানি। তার মানে 2 আছে, তাহলে এর মান 2, পি কারণে 1, তাহলে কত হবে 3, এটা কত হবে 2 প্লাস 1 3, 2 প্লাস 1 3। দেখো তো 2px 2py 2pz তিনটা অরবিটালের শক্তি কি সমান। যখন শক্তি সমান হয় সেই ক্ষেত্রে আমাদের কাজ করে কি হুন্ডের নীতি। আর যদি আমরা দেখি যে শক্তি ভিন্ন, যেমন 2p 3d শক্তি আমরা যদি বের করি 2 প্লাস 1 এটা 3 হবে, 3 প্লাস 2 এটা 5 হবে। তাহলে যখন দেখবো শক্তি ভিন্ন তখন আহ্বায়ক নীতি, যখন দেখবো শক্তি এক তখন আমরা বলবো হুন্ডের নীতি। তোমাকে যদি বলি যে 3px এবং 2px এর জন্য কোন নীতি, তোমরা অনেকে বলছো হুন্ডের নীতি। না বাবা, এটা অরবিটাল কিন্তু সমশক্তি অরবিটাল হতে হবে। এটা সমশক্তি নয় কিভাবে বুঝলাম আমরা? 3 প্লাস 1 4, 2 প্লাস 1 3, তার মানে এটার ক্ষেত্রে হবে আহ্বায়ক প্রিন্সিপাল। তার মানে আমরা বুঝলাম যে উপশক্তি স্তর বা ভিন্ন শক্তি অরবিটালের জন্য কাজ করে আহ্বায়ক নীতি, আর সমশক্তি অরবিটালের জন্য কাজ করে হুন্ডের নীতি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন ইলেকট্রোবিন্যাসের আমরা বললাম তিনটে নীতি, আহ্বায়ক নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি। তাহলে হুন্ডস নীতিতে দেখায় যদি আমরা নাইট্রোজেনের ইলেকট্রোবিন্যাস দেখাই, নাইট্রোজেন তাহলে 1s2 2s2 2p3 এভাবে লিখি যদি আমরা, তাহলে ভুল হবে, কেন এটা হচ্ছে আহ্বায়ক নীতি। হুন্ডস নীতি হচ্ছে বক্স করে লিখি, অনেক সময় বলি বাক্স নীতি, ফান করে বলি বক্স। সেকেন্ডার বাক্স নাটক দেখছো মনে হয়, সেকেন্ডার বক্স। তাহলে 1s2 2s2 2p3, তার মানে এস মানে কয়টা অরবিটাল? একটা অরবিটালের জন্য একটা বক্স। এস মানে একটা, পি মানে কয়টা অরবিটাল? তিনটা, তিনটা বক্স। কটা ইলেকট্রন থাকবে? দুইটা, এসে সর্বোচ্চ দুইটা। এখন 2p3 তে দুইটা সম্ভাবনা, আমরা জানি একটাতে দুইটা করে ইলেকট্রন থাকে, এভাবে দিতে পারো অথবা এভাবে দিতে পারি। তাহলে দুইটা সম্ভাবনা। হুন্ডস বলছে যে সমশক্তি, তিনটা শক্তি সমান। এটা হচ্ছে আমরা জানি 2px, এটা হচ্ছে 2py, এটা হচ্ছে 2pz। তাহলে হুন্ডস বলছে যে সমশক্তি অরবিটালে ইলেকট্রন এমন ভাবে যাবে যেন তারা সর্বাধিক পরিমাণে সিঙ্গেল থাকে। তাহলে এইভাবে থাকলে কি সিঙ্গেল থাকবে? বা তিনটা ফ্রেন্ডকে সমান ভালোবাসো, তার মানে কি তিনটা ফ্রেন্ডকে সমানভাবে জিনিস দেওয়া উচিত। তার মানে এটা হবে না, হবে হচ্ছে এটা। তাহলে হবে 2px1 2py1 2pz1। তাহলে এভাবে লিখলে ভুল হবে, তোমরা অনেকে এইভাবে লেখো, এভাবে লিখলে ভুল হবে। তাহলে হবে এরকম 2px1 2py1 2pz1 এভাবে দিতে হবে। তুমি এভাবে দিলে হবে, তুমি যদি এটাকে সবগুলো উল্টে দিতে তাও হবে, কারণ এগুলো একই মুখে স্পিনই হচ্ছে। আমরা চেষ্টা করবো ঘড়ি কাটার দিকে দেওয়ার প্রথমে ইলেকট্রন গুলো। এটা হচ্ছে নাইট্রোজেন ইলেকট্রন। আশা করি বুঝতে পারছো তোমরা। অক্সিজেনের দিয়ে ক্লিয়ার করে দেই, অক্সিজেন দিতাম 1s2 2s2 2p4 এভাবে লিখবো না, এভাবে লিখবো না, আমরা বক্স করে লিখবো। তাহলে প্রথমে দুইটা দুইটা, পিতে কয়টা? তিনটা অরবিটাল, তো প্রথমে একটা করে থাকবে, তারপরে অপোজিট স্পিনে আর একটা করে থাকবে। এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রোবিন্যাস। তাহলে কিভাবে লিখতে পারি এটাকে? তাহলে 2px2 2py1 2pz1। যদি এটা আমরা ফ্লোরিনের জন্য করতাম, ফ্লোরিন 9, তাহলে হতো এরকম, তাহলে এখানে দুইটা হতো। নিয়নের জন্য করলে আরেকটা এরকম হতো। তাহলে হুন্ডের নীতি বুঝতে পারছি না? তাহলে হুন্ডস নীতি কি বললাম আমরা? যে সমশক্তি অরবিটালের জন্য হুন্ডের নীতি, আর যখন থেকে আমরা শক্তির পার্থক্য থাকবে তখন হচ্ছে আহ্বায়ক নীতি। তোমাকে যদি জিজ্ঞেস করি যে এস অরবিটাল কি হুন্ডের নীতি মানে? এস অরবিটাল কি হুন্ডের নীতি মেনে চলে? হুন্ডের নীতি মেনে চলে। তাহলে এস মানে কয়টা অরবিটাল বলো তো? একটা অরবিটাল। তোমার ফ্রেন্ড একটাই, তুমি এখন একটা ফ্রেন্ড যদি হয় তাহলে তো কাকে দেবে এমন অপশন নাই, তাহলে তাকেই দিতে হবে, তাকেই দিতে হবে। হুন্ডস কি বলছে? যে এমন ভাবে দিতে হবে যেন সর্বাধিক পরিমাণে সিঙ্গেল অবস্থায় থাকে এবং এই সিঙ্গেল ইলেকট্রন গুলো স্পিন কি হবে? একই মুখী হবে। তাহলে ফ্রেন্ডই একটা, সুতরাং এস অরবিটাল হুন্ডের নীতি মানে না। পি, পি মানে কি? তিনটা। আমি চাইলে এখানে না দিয়ে এখানে দিতে পারি না,
মানে পি অরবিটাল হুন্ডের নীতি মানে ডি অরবিটাল অবশ্যই হুন্ডের নীতি মানবে না, এখানেও ভুল করার অপশন আছে। এফ অরবিটাল 7টা অরবিটাল 7টা, তার মানে হুন্ডের নীতি কে কে মেনে চলে, মানে পি ডি এফ এই 3টে অরবিটাল হুন্ডের নীতি মেনে চলে, আর এস অরবিটাল হুন্ডের নীতি মেনে চলে না, কারণ এখানে একাধিক অরবিটাল নেই। তাহলে হুন্স নীতি আসলে আমরা পারবো না। এই হুন্সের ভালো নাম হচ্ছে ফ্রেডরিক হারম্যান হুন্স। কি নাম? ফ্রেডরিক হারম্যান হুন, জার্মান পদার্থবিজ্ঞানী ফ্রেডরিক হারম্যান হুন্স 1927 সালে এই নীতিটা দিয়েছে। তা আমরা আশা করি হুন্ডের নীতি থেকে যদি কোশ্চেন আসে আমরা উত্তর করতে পারবো না। আশা করি তোমরা হুন্ডের নীতি সবাই বুঝতে পারছো। অলরেডি আমরা 2টা নীতি শিখে ফেললাম, একটা বলে আউবো নীতি, একটা হুন্ডের নীতি। এখন আমরা শিখবো পাউলি বা পলির বর্জন নীতি। তাহলে পি মানে আমরা কয়টা অরবিটাল পেয়েছিলাম বলতো? 3টা অরবিটাল। তার মানে এটা মানে বুঝতে একটা অরবিটাল, একটি অরবিটালে ম্যাক্সিমাম লিমিট কত বলতো? একটা অরবিটালে সর্বোচ্চ কয়জন থাকতে পারবে? ম্যাক্সিমাম 2টি ইলেকট্রন থাকতে পারবে, 2টি ইলেকট্রন। কন্ডিশন কি? তাদের মাস্ট বি অপোজিট স্পিন হতে হবে। কি হতে হবে? অপোজিট স্পিন। তাহলে পাউলির বর্জন নীতিকে আমরা এভাবে বলতে পারি, একটি পারমাণবিক অরবিটালে, একটি অরবিটাল মানে এটা একটা পারমাণবিক অরবিটাল, একটি পারমাণবিক অরবিটালে সর্বোচ্চ 2টি বিপরীতমুখী স্পিনের ইলেকট্রন থাকতে পারে। একটি পারমাণবিক অরবিটালে সর্বোচ্চ 2টি বিপরীতমুখী স্পিনের ইলেকট্রন থাকতে পারে। এটা হচ্ছে পাউলির নীতি না, এটা হচ্ছে পাউলির অনুসিদ্ধান্ত। এক্স্যাক্টলি পাউলির নীতি কি? একটি পরমাণুতে যে কোনো 2টি ইলেকট্রনের জন্য, একটি পরমাণুতে যে কোনো 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান, 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না, কখনোই একই হতে পারে না। কি বললাম? একটি পরমাণুতে যে কোনো 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। খুব কঠিন হয়ে গেল না? হিব্রু মনে হচ্ছে না? একটি পরমাণুতে যে কোনো 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের জন্য বা যে কোনো 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। আমরা ইলেকট্রন বিন্যাস দেখাই। আমরা নিলাম হিলিয়াম 1s2, হুন্ডের নীতিতে যদি দেখাতাম এরকম, তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে? 2টা। তাহলে প্রথম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা কয়টা? 4টা, n, l, m এবং s। তাহলে প্রথম ইলেকট্রনটা কোথায় আছে? প্রথম শক্তি স্তরে। তাই n এর মান কত? 1। n এর মান 1 মানে যদি s এ আছে তাহলে n এর মান কত হবে? 0। তাহলে m এর মান 0, আমরা ধরলাম প্লাস হাফ, মাইনাস হাফও ধরতে পারো। আমরা শুরুতে প্রথমটা প্লাস হাফ ধরি। তাহলে দ্বিতীয় ইলেকট্রনের জন্য n এর মান 1, l এর মান 0, কারণ এসে আছে, এর মান 0, এটা হচ্ছে মাইনাস হাফ। দেখো এটা একই হয়েছে, এটাও একই, এটাও একই। দেখো তো এটা ভিন্ন হয়েছে না? তাহলে একটা পরমাণুতে যদি 2টা ইলেকট্রন থাকে, 3টা কোয়ান্টাম সংখ্যা এক হলেও 4টা ভিন্ন হবে। তাহলে এভাবে অনেকে বলে যে একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 3টা কোয়ান্টাম সংখ্যার মান এক হলেও 4টা অবশ্যই কি হবে? ভিন্ন হবে। 3টা কোয়ান্টাম সংখ্যার মান এক হলেও 4টা অবশ্যই ভিন্ন হবে। এটা হচ্ছে পাউলির বর্জন নীতি অনুসিদ্ধান্ত। তাহলে পাউলির বর্জন নীতি অনুসিদ্ধান্ত কয়টা? 2টা। একটি পারমাণবিক অরবিটালে সর্বোচ্চ 2টা বিপরীতমুখী স্পিন ইলেকট্রন থাকতে পারে। একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 3টি কোয়ান্টাম সংখ্যার মান এক হলেও 4টা অবশ্যই ভিন্ন হবে। আর নীতি কোনটা? এটা হচ্ছে নীতি। একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান, যে কোনো কেটে দিলাম, 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। তোমরা এটা মনে রাখতে পারো না, অনেকে মনে রাখতে সমস্যা হয়। আমরা কিভাবে মনে রাখতে পারি? গ্রামীণ হয়ে আমরা কিভাবে ব্যালেন্স দেখি? স্টার 566 হ্যাশ। বার্নিং সিমে আমরা কিভাবে ব্যালেন্স দেখি? স্টার 1 2 4 হ্যাশ, তাই না? তার মানে এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে পাউলির বর্জন নীতি তুমি সহজে মনে রাখতে পারবে। 1 2 4 মানে এটা মানে একটা পরমাণুতে কয়টা ইলেকট্রন? 2টি ইলেকট্রন।
কোয়ান্টাম সংখ্যা কয়টি? 4টি কোয়ান্টাম নাম্বার আমরা জানি, 4টি কোয়ান্টাম নাম্বার সমান হবে না, এটা হচ্ছে সমান সমান হবে না মানে কেটে দিলাম, এটা হচ্ছে হ্যাশ মানে স্টার 1 2 4 হ্যাশ। তাহলে পাউলির বর্জন নীতি কি? একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা কখনোই সমান হবে না। বার্নলিংকের ব্যালেন্স এটা মনে রাখলে আশা করি পাউলির বর্জন নীতিটা তোমরা অবশ্যই মনে রাখতে পারবে। তোমাদের জন্য আমি আরেকটা উদাহরণ দিই। সাপোজ এখানে দিলাম বেরিলিয়াম, তাহলে কিভাবে করতাম? যে কোনো দুটি বলছি, দুইয়ের মধ্যে তো আর যে কোনো দুই হিলিয়াম হয় না, দুইয়ের বেশি উদাহরণ দেওয়া উচিত। তাহলে এখানে তো আমাদের দুইটা ইলেকট্রন দেওয়া আছে, তাহলে তৃতীয় ইলেকট্রনের জন্য আমরা কি পাইতাম? তৃতীয় ইলেকট্রনটা কোথায় আছে? যেহেতু 2s2, 2 নম্বর শক্তি স্তরে আছে, তাহলে 2 হতো, এসে আছে 0 0 প্লাস হাফ। চতুর্থ ইলেকট্রন আমরা বললে কি হতো? চতুর্থ ইলেকট্রনের জন্য এটাও দ্বিতীয় শক্তি স্তরে আছে, এস এর মান, তাহলে এর মান 0 হবে, তাহলে এটা 0, এটা মাইনাস হাফ। দেখো তিনটা কোয়ান্টাম সংখ্যা এক হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যাটা কি হয়েছে? ভিন্ন হয়েছে। আশা করি পাউলির বর্জন নীতি থেকে যে কোশ্চেন আসে আমরা পারবো না। এই পাউলির বর্জন নীতিটা দেওয়া হয়েছে 1925 সালে এবং এনার ভালো নাম ওলগাং পাউলি। 1925 সালে এই নীতিটা দেয় যে একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। আশা করি পাউলির বর্জন নীতি থেকে যদি কোশ্চেন আসে তোমরা অবশ্যই সলভ করতে পারবে।